দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। শুরু করছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। সাথে আছি আমি মাহমুদুর রহমান মান্না। আজকের আলোচনার বিষয় প্রধানমন্ত্রীর চীন সফর এবং ভূ রাজনীতি। আলোচনার জন্য উপস্থিত আছেন ঢাকা স্ট্রিমের উপদেষ্টা সম্পাদক কলামিস্ট হাসান মামুন, আছেন বিএনপির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু, আছেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু, আপনাকে দিয়ে শুরু করি। আজ জুলাই মাসের 1 তারিখ, মানে 1 বছর আগে ধরে এই মাসের মাঝামাঝি সময় থেকে যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়েছিল, বিশাল অভ্যুত্থান, শ্রদ্ধা জানাচ্ছি আমি যে সমস্ত শহীদ, অজস্র জানা নাম যারা না জানা, তাদের মধ্যে কয়েকজন তো বিখ্যাত হয়েছেন সারা পৃথিবী জুড়ে। সবাইকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি আলোচনাটা শুরু করছি। আপনাকে জিজ্ঞেস করছি, ধরেন এত বড় বড় আত্মদান তো এমনি এমনি হয়নি। মানুষের মধ্যে একটা বিশাল জাগরণ সৃষ্টি হয়েছিল, চেতনা ছিল, একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখন কি অবস্থায় আছে? এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে যে একটা সংস্কারের প্রক্রিয়া শুরু হয়েছিল, সেটারই বা কী অবস্থা, কি মনে করেন? আপনাকে ধন্যবাদ, উপস্থিত বিদগ্ধ আলোচকদের ধন্যবাদ। সঙ্গত কারণেই আমি জুলাইয়ের আজকের প্রথম দিনে বিগত আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি, যারা আহত হয়েছেন তাদের প্রতি, এবং সামগ্রিকভাবে গণ অভ্যুত্থানে আন্দোলনের সম্পর্কিত সকলের প্রতি আমার ব্যক্তিগত এবং দলের পক্ষ থেকে সম্মান জানিয়ে কথা শুরু করতে চাই। আজকে যে প্রেক্ষাপট এখানে আমি উপস্থিত হয়েছি, এটি দৃশ্যমান সত্য। এই আন্দোলন না হলে এবং এই আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছে, নির্ভীক যেসব ছাত্র জনতা, সাধারণ মানুষ, তারা যদি সক্রিয়ভাবে একটি পাষণ্ড স্বৈরাচারের বিরুদ্ধে মাঠে না থাকতো এবং নামতো, তাহলে হয়তো আজকে এভাবে আপনি, আমি, আমরা কেউই কথা বলতে পারতাম না। নানাবিধ প্রশ্ন আন্দোলনের পরে একটি রাজনৈতিক ব্যবস্থা, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার একটি সময় অতিবাহিত করেছেন, তাদের সময়কালের মধ্য দিয়ে একটি ধ্বংসপ্রাপ্ত গণতান্ত্রিক অবস্থাকে ফিরিয়ে আনার যে লড়াই, সেই লড়াইয়ে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর চাওয়ার প্রেক্ষাপটে একটি নির্বাচন এবং তারপর একটি সরকার, যে সরকারের বয়স 120 দিনের মতো। এই সময়ের মধ্যে অভ্যুত্থানের ফলাফল, আন্দোলনকারীদের, তাদের পরিবারের, আহত নিহতদের প্রাপ্তি অপ্রাপ্তি কোনো কিছুরই যোগফল নির্ণয় করা খুব দুরূহ। একথা বলতেই হবে, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তারা শুধুমাত্র গণতান্ত্রিক একটি প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিলেন, এটা সবার কাছে প্রকাশ্য। তাদের কারো ভিতরে ব্যক্তিগত কোনো প্রত্যাশা থাকলেও সামগ্রিকভাবে এমন কোনো প্রত্যাশা কারোরই ছিল না কে কি পাচ্ছেন, কে কি পাচ্ছেন না। ফলে সঙ্গত কারণে এই দায়িত্বটি এসে পড়ে যারা সরকার পরিচালনা করেন, জনগণ যারা বেঁচে আছেন, যারা সচেতন নাগরিক, তাদের উপর। আমরা কি করতে পেরেছি, কি পারিনি, কি করছি, কি করব, কি করব না। আমাদের যে অবস্থান, এই অবস্থান থেকে এটুকু আশাবাদ ব্যক্ত করতে পারি যে আজকের সরকার প্রধান বাংলাদেশের বিগত দিনগুলোর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিজে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন,
পারিবারিকভাবে তার পিতা এই গণতন্ত্রের জন্য এই বাংলাদেশেই তার জীবন দিয়ে এই বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ের একটি অংশীদারিত্ব করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার মা বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, প্রিয় নেত্রী, এবং গণতন্ত্রের জন্য যিনি তার গোটা জীবন আপসহীন লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে দিন কাটিয়েছিলেন, সেই মহিয়সী নারী বেগম খালেদা জিয়ার সন্তান আমাদের প্রিয় নেতা তারেক রহমান, যে নেতৃত্ব দিয়েছেন আজ এই মুহূর্ত পর্যন্ত আমরা দাবি করতে পারি, বলতে চাই, সাহসিকতার সাথেই বলতে চাই, তিনি আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন, যে লক্ষ্য নিয়ে তারা আন্দোলন করেছিলেন, সেই লক্ষ্য বাংলাদেশকে বিনির্মাণের একটি স্লোগান দিয়ে বোধহয় বোঝাতে সক্ষম হয়েছেন। সবার আগে বাংলাদেশ এটি প্রতিষ্ঠিত করার যে লড়াইয়ে তিনি অংশগ্রহণ করেছেন, নেমেছেন শত প্রতিকূলতার মধ্যে দিয়ে, আমি বিশ্বাস করি আন্দোলনকারীদের ইচ্ছার সঠিক বাস্তবায়নের দিকে এই দেশ এগিয়ে যাচ্ছে এবং এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। থ্যাংক ইউ। প্রশ্নটা ছিল যে আকাঙ্ক্ষাটা ধরতে পেরেছি আমরা সবাই বুঝি তার কতখানি মনে হচ্ছে। আপনি ঠিকই বলেছেন, 120 দিন গেছে, এখনই মূল্যায়ন হয়তো করা সম্ভব নয়, তারপরেও 120 দিন কিছুই বোঝা যায় না, সেটাও তো কথা না। সেই হিসেবেই প্রশ্নটা ছিল। যাই হোক, আমি এখন যারা হাসান মামুন আপনার কাছে যাচ্ছি, একই প্রশ্ন, আকাঙ্ক্ষা কতখানি পূরণ হলো? মেজার করে বলতে বলছি না, একটা জেনারেল ধারণার উপরে কথা বলতে বলছি। জি মান্না ভাই, ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে যুক্ত করার জন্য। জুলাই যে ঘটনা ঘটেছিল সেটা তো আমাদের জীবন্ত অভিজ্ঞতা 2 বছর আগের, এবং আমরা সবাই এখানে উপস্থিত কোনো না কোনোভাবে যুক্ত ছিলাম, অন্তত ফেসবুকে যুক্ত ছিলাম, এটুকু বলা যায়। এবং সেই যুক্ততাও কম ছিল না, কারণ অনলাইনে উপস্থিতি ওই আন্দোলনকে কিন্তু প্রভাবিত করেছিল। আমাদের মনে থাকার কথা, মনে নিশ্চয়ই আছে, সেটা হচ্ছে যে ইন্টারনেট শাটডাউন হয়েছিল এবং সেটা নিয়ে অনেক কথা। ইন্টারনেট শাটডাউনটা রক্ষা করতে পারেনি হাসিনা সরকারকে, কারণ এর মধ্যে সাধারণ মানুষ এই আন্দোলনে, ছাত্র জনতা যেটাকে আমরা বলি, সাধারণ মানুষ সম্পৃক্ত হয়ে গিয়েছিল। ক্ষমতাচ্যুতদের তরফ থেকে শুধু বলা হয় যে মাদ্রাসা ছাত্ররা সংযুক্ত হয়েছিল, কিন্তু আমি বলবো যে খেটে খাওয়া মানুষ, ঢাকা সহ বড় বড় বিজনেস হাবের খেটে খাওয়া মানুষ, যারা দীর্ঘদিনের মূল্যস্ফীতির শিকার এবং যাদের প্রকৃত আয় কমে গিয়েছিল, যারা কোনোভাবে সামাল দিতে পারছিল না তাদের জীবনযাত্রা, তারা নেমে এসেছিল। এবং তারা একই সঙ্গে কিন্তু শুনছিল যে দেশ থেকে অর্থ পাচার হচ্ছে, তারা শুনছিল যে ব্যাংক লুট হচ্ছে এবং বিদ্যুৎ প্রকল্পগুলোর নামেও লুটপাট চলছে, এবং বিদ্যুৎ সংকটেরও তারা শিকার ছিল। তো আমি বলবো যে এই আন্দোলনটা পেছনে একটা অর্থনৈতিক সংকটও ছিল। আমরা যেমন মুক্তিযুদ্ধের সময় বলি যে মানে 2 বাংলার মধ্যে বৈষম্য ইত্যাদি, 90-এর গণ অভ্যুত্থানের সময় আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেখানে কিন্তু ওই রকম অর্থনৈতিক সংকট প্রভাবিত করেছিল বলে মনে হয় না। সামরিক শাসন বিরোধী আন্দোলন, গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকে, কিন্তু শেখ হাসিনা বিরোধী আন্দোলনটা ছিল সর্বতোভাবে একটা ব্যবস্থা থেকে আরেকটা দিকে যাওয়ার চেষ্টা, যেটাকে নতুন বন্দোবস্ত বলা হচ্ছে। নতুন বন্দোবস্ত কথাটা এমনি এমনি আসেনি, এবং এটা কিন্তু সবাই গ্রহণ করেছিল। আর হাসিনা সরকার যেভাবে মানে রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থাকে কলুষিত করেছিল, তাতে কিন্তু সংস্কারের আকাঙ্ক্ষাটা স্বাভাবিক হয়ে উঠে এসেছিল। এবং অনেকে বলেন যে 3 তারিখে, মানে অগাস্টের 3 তারিখে শহীদ মিনারে যে বিপুল জমায়েত হয়েছিল, এই ধরনের জমায়েত আমার জীবদ্দশায় আমি দেখিনি। এরকম স্বতঃস্ফূর্ত এবং ঘন জমায়েত অবিশ্বাস্য। সেই জমায়েতে কিন্তু ভাগ্য নির্ধারণ হয়ে যায়। অনেকে বলে ক্যান্টনমেন্টে, আমি বলবো যে ওইখানে ভাগ্য নির্ধারিত হয়েছিল। তো ওই জমায়েত থেকে যে রাষ্ট্র সংস্কারের দাবি উঠেছিল, ফেসিবাদী ব্যবস্থা বিলোপের দাবি, এটা কিন্তু আরোপিত বলে আমার মনে হয় না। অনেকে বলতে চান যে একটা স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাথার উপর সংস্কারের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। আমার এটা মনে হয় না। শেখ হাসিনা সংস্কারের দাবিকে অনিবার্য করে তুলেছিলেন এবং একটা ব্যবস্থা পরিবর্তনের
ফলে একটা গণ অভ্যুত্থান অনিবার্য ছিল এবং মানুষ কিন্তু আত্মাহুতি দিতে দ্বিধা করেনি। আর আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন এক ধরনের দমন হয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীকালে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নেমে এসেছিল, যারা কখনো আন্দোলন সংগ্রামে সেভাবে অংশীদার হয় না। তাদের হয়তো অর্থনৈতিক সংকট ওইভাবে প্রভাবিত করেনি, কিন্তু তাদেরকে অপমানিত হয়ে রাস্তায় নামতে হয়েছিল। নাগরিক অধিকারের প্রশ্নে তারা সোচ্চার ছিল এবং তারা দেখছিল যে একটা দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, ভবিষ্যৎ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে একটা স্বৈরাচারী শাসনে। আর আমি বলবো যে যাত্রাবাড়ি এলাকায় যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে সমাজের নিম্নবর্গের মানুষ ব্যাপকভাবে নেমেছিল ওই দিন রাতেই। তো সব মিলিয়ে এইটা একটা এমন গণ অভ্যুত্থান ছিল যেটাকে বদরুদ্দীন ওমর সাহেব বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে, এই অঞ্চলের ইতিহাসে এই ধরনের অভ্যুত্থান হয়নি। তো সেই তুলনায় আমি বলবো যে প্রাপ্তি অনেক কম, প্রাপ্তি কম। একটা সরকারের পতন ঘটেছে এবং একটা মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, তার ভেতর দিয়ে একটি গণতান্ত্রিক সরকার এসছে। সেই সরকার এখন রাষ্ট্র সংস্কারে কতখানি আগ্রহ দেখায়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটুখানি আশ্বস্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের বাজেট অধিবেশনে রাখা বক্তব্য থেকে। উনি কিন্তু বলেছেন যে আমরা দুই পক্ষ, সরকার ও বিরোধী পক্ষ মিলে নতুন করে সংস্কারে এগিয়ে যেতে পারি। আমার মনে হয় যে সংস্কারে অগ্রগতি হয়নি, কিন্তু নতুন বাস্তবতায় সংস্কারের বিষয়টি সামনে আসা প্রয়োজন। অন্তত যেসব প্রশ্নে সবাই একমত হয়েছিল সেগুলোর দ্রুত বাস্তবায়নের দেরি করা উচিত হবে না। জি, থ্যাংক ইউ। জানাত সাকিব আনোয়ার, নতুন করে প্রশ্ন করছি একই বিষয় তো। জি, ধন্যবাদ। শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচক এবং যারা শুনছেন। শুরুতেই শ্রদ্ধা জানাচ্ছি, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা 24-এর অভ্যুত্থানে শহীদ হয়েছেন, এবং তাদেরকেও স্মরণ করছি যারা পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে চোখ হারিয়েছেন, এখনও অনেকে হাসপাতালে আছেন, এখনও 2 বছর পার হয়ে যাওয়ার পরেও। তাদেরকেও গভীর শ্রদ্ধার সাথে তাদের যে অবদান স্বৈরাচার মুক্ত একটা নতুন বাংলাদেশ উপহার দেওয়ার ক্ষেত্রে, সে অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি একটু মামুন ভাইয়ের শেষ লাইন থেকে একটু শুরু করি, যে মামুন ভাই কিছুটা আশ্বস্ত হয়েছেন যে প্রধানমন্ত্রী তার বাজেট অধিবেশনে দেয়া বক্তব্যে বলেছেন যে সরকার এবং বিরোধী পক্ষ মিলে সংস্কার বাস্তবায়নটা এগিয়ে নেবে। এই কথাগুলো আসলে যখন আসে, মানে আমরা তো আসলে 120 দিন গভর্নমেন্টের যাই হোক না কেন, আমরা এই সময়ের মধ্যে বিরোধী দলের অন্তত যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি, তাতে কিছুটা ওই মানে মাঝে মাঝেই এই ধরনের একটা হয় যে মানে আমরা একটা সময় আওয়ামী লীগ আর জাতীয় পার্টির যে এক ধরনের পার্লামেন্ট দেখতাম, মানে আমি আর ডামি মিলে এক ধরনের পার্লামেন্ট, ওই ধরনের পার্লামেন্টের একটা চরিত্র বা বিরোধী দলের ওই ধরনের একটা ক্যারেক্টার আমরা আসলে দেখতে পাচ্ছি। না হলে মানে 120 দিনে সরকারের আসলে পুরোপুরি মূল্যায়ন করা সম্ভব না, কিন্তু দৃষ্টিভঙ্গিটা বোঝা যায়। আর এবারের ক্ষেত্রে যেটা হয়েছে যে একদম শুরুর দিনেই দৃষ্টিভঙ্গিটা বোঝার একটা সুযোগ আমাদের হয়েছিল, কারণ মানে জনগণের একটা রায়, সেই রায়টাকে একদম শুরুতেই একদম প্রথম দিনেই উপেক্ষা করা হয়েছিল, এবং সেটাকে নানান সাংবিধানিক মারপ্যাচে ফেলে সেই বিষয়টাকে উপেক্ষা করে। না হলে 120 দিন যদি হয়ে থাকে, যদিও এক্স্যাক্ট 120 দিন না, যাই হোক, যদি আমরা ধরি যে 120 দিন, তার মানে আমাদের যে পুরো সংস্কার প্রক্রিয়া, অন্তত যে জায়গাগুলোতে সবগুলো রাজনৈতিক দল, সবগুলো রাজনৈতিক পক্ষ এবং অংশীজন মানে একমত হয়েছিল, সেগুলো আর 60 দিনের মধ্যে হয়ে যাওয়ার কথা ছিল। মানে 180 দিনের মধ্যে সংস্কারের যে অন্তত যে জুলাই সনদটা, সেটা বাস্তবায়নের এক ধরনের বাধ্যবাধকতার ব্যাপার ছিল, যেটাকে উপেক্ষা করা হয়েছে একদম শুরুর দিনেই। ফলে ওই জায়গাতে ভয়টা তৈরি হয় যে কেন, কারণ মানে যে জুলাই সনদটা যেটা তৈরি করা হয়েছে, সেখানে তো বর্তমান সরকারি দল, বিরোধী দল এবং বিরোধী পক্ষে আরও যারা আছেন, সরকারি পক্ষে যারা, ইনফ্যাক্ট সরকারি পক্ষে যারা আছেন, তারা অনেকে তো অনেক বেশি উচ্চকণ্ঠ ছিলেন এই সংস্কারের ব্যাপারে, কিন্তু তাদেরকেও এখন আসলে আর আমরা কোনো কথাবার্তা বলতে দেখছি না। এই কারণে আসলে ভয়ের জায়গাটা তৈরি হয়। যেমন খেটে খাওয়া মানুষের কথা মামুন ভাই বলছিলেন যে তারা রাস্তায় নেমেছিলেন কেন, মূল্যস্ফীতির একটা চাপে তারা ছিলেন, অর্থনৈতিক একটা চাপে ছিলেন, ফলে অর্থনৈতিক একটা মুক্তি লক্ষ্যে আসলে তারা রাস্তায় নেমেছিলেন। মানে এক একজনের এক একটা বিষয় ছিল, এবং সব কিছু আলটিমেটলি স্বৈরাচারী শাসন ব্যবস্থার কারণে মানুষ তার নিজের জায়গা থেকে, মানে সে যেভাবে বঞ্চিত হচ্ছে, সে যেভাবে শোষিত হচ্ছে, তার বিরুদ্ধে সে লড়াইটা করেছে, এবং সবাই মিলে আসলে তখন রাস্তায় নেমেছে, বুলেটের সামনে দাঁড়িয়েছে। মূল্যস্ফীতি কি কমেছে?
কমে তো নাই। ফলে ওই পরিস্থিতি থেকে আমরা যে উত্তরণের কোনো একটা জায়গায় যাব, যে কারণে আসলে তখন খেটে খাওয়া মানুষ রাস্তায় নেমেছিল, তখনও 10% মূল্যস্ফীতি, এখনও 10% মূল্যস্ফীতি, আমরা তখন থেকে বের হইতে পারি নাই। ফলে মানে নতুন বন্দোবস্ত সেটাও কি আসলে আমরা কিছু দেখতে পাচ্ছি? ধরেন মানে আওয়ামী লীগের সময় এক ধরনের চরিত্র আসলে আমরা দেখেছি, যে তখন মানে এই দেশটা আসলে একটা পরিবারের একজন দেশ স্বাধীন করেছে, এবং তিনি যেহেতু দেশটা স্বাধীন করেছেন, ফলে দেশটা তার পারিবারিক এক ধরনের, মানে এর উপরে তাদের এক ধরনের রাইট আছে, ফলে তারা আসলে যে কোনোভাবে এই রাষ্ট্র পরিচালনা করতে পারে, এবং অন্য কাউকে জনগণ ভোট দিয়ে আবার নির্বাচিত করতে পারে, এটা জনগণের একটা ভুল, ফলে সেই ভুল হইতে দেওয়া যাবে না, এই ধরনের একটা কথাবার্তাও আকার ইঙ্গিতে আমরা আসলে দেখেছি। তার মানে এক ধরনের জমিদারি মানে ব্যবস্থার মতো একটা ব্যাপার ছিল। এখন কি আমরা জমিদারি ব্যবস্থা দেখছি না? এখনও তো আমরা মাঝে মাঝে ওই ধরনের একটা চেষ্টা তো দেখি। আমরা কয়েকদিন আগে দেখলাম যে একজন প্রতিমন্ত্রীর মানে পরিবারের সদস্যদের নামে, পরিবারের নামে একটা দুটো না 4টা ইউনিয়নের নামকরণের একটা চেষ্টা ছিল, পরে সেটা বন্ধ হয়েছে। এখন হয়তো সরকারের পক্ষ থেকে বা সরকার দলের পক্ষ থেকে বলা হবে সেটা তো হয় নাই, কিন্তু প্রচেষ্টা তো ছিল। ফলে আমরা দৃষ্টিভঙ্গিটা বুঝতে পারি, ইম্পর্টেন্ট হচ্ছে আমার দৃষ্টিভঙ্গিটা কি। ফলে ওই যে জমিদারি যে দৃষ্টিভঙ্গিটা, সেই দৃষ্টিভঙ্গি থেকে তো আমরা বের হইতে পারি নাই। তাহলে আকাঙ্ক্ষা আর প্রাপ্তি এর মধ্যে যে ফারাক, সেই ফারাকটা তো আসলে ক্রমেই লম্বা হচ্ছে, দীর্ঘ হচ্ছে। যে অধ্যাদেশগুলো হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, যদি আসলে এই কথাগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, তারপরে 1-2 লাইন আসলে বলাই দরকার। মানে খুব গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ একদম আউটরাইট বাতিল করে দেওয়া হলো। মানে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ইনফ্যাক্ট বিএনপির যে 31 দফা বলা হয়, যদি এটা বিএনপির 31 দফা না, এটা যুগপৎ আন্দোলন 31 দফা। প্রথমে বিএনপি 27 দফা দিয়েছিল, পরবর্তীতে অন্যান্য রাজনৈতিক দল যুগপৎ যে লড়াইটা হয়েছিল সেখান থেকে আসলে 31 দফা এসছে। যাই হোক, সে 31 দফার 9 দফায় পরিষ্কারভাবে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে। ফলে মানে এটা তো প্রত্যাশিত না যে তারা যারা 31 দফার পক্ষে লড়াই করেছে একটা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে, তারা যখন আবার রাষ্ট্র ক্ষমতায় আসবে, তারা আসলে এই ধরনের একটা অধ্যাদেশকে বাতিল করে দেবে। অন্যান্য অধ্যাদেশগুলোর কথা বলা হচ্ছে, এই দুটো তো আউটরাইট বাতিল করে দেওয়া হয়েছে। অন্যান্য কিছু অধ্যাদেশ আছে, যেমন গুম অধ্যাদেশ আছে, মানবাধিকার কমিশন অধ্যাদেশ আছে, তথ্য অধিকার অধ্যাদেশ আছে। এগুলো অধ্যাদেশ বলা হচ্ছে যে আরও শক্তিশালী করে আনা হবে। তো ঠিক আছে, আপনি শক্তিশালী করে আনেন, কিন্তু এটাকে এখন আপনার আপাতত বাতিল করার কি দরকার? বাতিল করার তো এখন দরকার নাই, আপনি যেভাবে আছে সেটা রাখেন। এটা নিশ্চয়ই শেখ হাসিনার সেই শাসন আমলে যেমন ছিল তেমনটা তো নাই, অন্তত সেখান থেকে কিছুটা তো সংশোধন হয়েছে, কিছুটা তো এটা বেটার হয়েছে। আপনি মনে করছেন আরও বেটার করা দরকার, তো করেন। আপনি সংবিধান সংস্কারের যে বিষয়গুলো আছে, তখন আপনি বলছেন যে না, সংস্কার তো করা যাবে না, সংস্কারের প্রক্রিয়া হচ্ছে সংশোধনী। তো সংশোধনী যদি সংস্কারের প্রক্রিয়া হয়, তাহলে ওই অধ্যাদেশগুলোকে আপনি আইনে পরিণত করে তারপরে সংশোধনের প্রক্রিয়া যেতে পারতেন না? যেতে পারতেন তো। এখন আপনি বলছেন এটা নতুন করে আনবেন, কবে আনবেন, কিভাবে আনবেন? এগুলো নিয়ে তো আসলে অনেক প্রশ্ন আমাদের ভেতরে এই কারণে তৈরি হয়। এই জন্যই আসলে মানে এত মানুষ যে শহীদ হলো, এতগুলো মানুষ যে আসলে জীবন দিল, এত মানুষ পঙ্গুত্ব বরণ করলো, আসলে এর ফলে যে আকাঙ্ক্ষার উপরে দাঁড়িয়ে আসলে এই লড়াইটা হয়েছিল, অভ্যুত্থানটা হয়েছিল, সেটা তার যৌক্তিক পরিণতির দিকে আসলে যাবে কিনা, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ করার সুযোগ আসলে আছে। জি, অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু, কিছু বলবেন? এখানে লাস্ট প্রশ্নটার সাথেই যে কথাগুলো আমরা উত্থাপন করছেন, এই কথাগুলো একটা সন্দেহের আবর্তে ঘুরপাক খাচ্ছেন, হাইপোথিসিস। তারা নিশ্চিত না যে এগুলো হবে না, আশা করছেন হতে পারে, আশা করছেন হতে নাও পারে। এই নাও পারার জায়গাটা থেকে আমরা বলতে চাই, আমরা যারা বিচার ব্যবস্থা নিয়ে, যেমন সুপ্রিম কোর্ট এখানে আমি আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলি, সুপ্রিম কোর্টে আমি একজন অ্যাডভোকেট, আমি নিজে দেখেছি। এটা বললে বিচার বিভাগের সম্পর্কে একটু অবমূল্যায়ন হয়ে যাবে। আমরা একসময়ে বিচারিক স্বৈরাচারের আমলে পড়েছিলাম। এটি ঘটেছিল এই 1-11 সরকারের, আপনি মনে করতে পারেন। তখন বিচার বিভাগকে দিয়েই বিভিন্ন ধরনের অন্যায়, অবিচার, এমনকি অবৈধ রায়গুলো তাদেরকে দিয়ে দেওয়ানো হতো। এখন ভয় পাচ্ছেন কেন? এখন এটা কে করতে? এটাকে একটা সিস্টেমকে আপনি যখন একটা নতুন সিস্টেমকে অ্যাডাপ্ট করতে যাবেন, সেই সিস্টেমের চারিদিকগুলোকে যদি আপনি সঠিক করে না দিতে পারেন, তাহলে আপনার প্রত্যাশিত ফলাফল অপেক্ষা উল্টো আসতে পারে। এবং বিচার বিভাগের মতো সেন্সিটিভ একটা জায়গায় আপনি যাকে বসাতে চান, আমি এক সময় উদাহরণ দিয়েছিলাম শেখ মুজিবের ন্যাশনালাইজেশন, এই যে রাষ্ট্রীয় কলকারখানা, সব এ বিষয় নিয়ে আপনিও আমাদেরকে পড়িয়েছেন। সমস্ত কলকারখানাগুলো যখন রাষ্ট্রায়ত্ত করে নেওয়া হলো,
এটা এদেশের জনগণের শ্রমিকের জন্য কি ভালো ফল বয়ে নিয়ে আসতো না? আমরা তো সবাই নিশ্চিত ছিলাম ইয়েস, শ্রমিকদের মালিকানা যেখানে কলকারখানার উপরে গেল, হলো কি? যাদেরকে দায়িত্ব দেয়া হলো তাদের ব্যক্তি পুঁজি বৃদ্ধির সুযোগ ছিল বলে, ব্যক্তি সম্পত্তি বৃদ্ধির সুযোগ ছিল বলে, এবং ওর অ্যাকাউন্টেবিলিটি ছিল না বলে তারা একচাটিয়াভাবে মিল কল কারখানাগুলোকে চুরি করে সব কিছু বিক্রি করে নিজেদের অর্থবিত্ত বাড়িয়েছে। যেখানে শ্রমিক লাগবে 10 জন, হিসাব দিয়েছে 50 জনের, বিল নিয়েছে 150 মানুষের, টোটাল মিলকে চুরি করে 6 মাসের মধ্যে শেষ করে দিয়েছে। ওটার সাথে বিচার ব্যবস্থার ব্যাপারটা মিল করতে এই একই জিনিস। আপনি যে প্রক্রিয়াটায় একজন বিচারককে যদি আপনি প্রস্তুত করতে না পারেন ন্যায় বিচার দেওয়ার জন্য, সে কোত্থেকে উঠে আসছে, তার মানসিকতা কেমন, সে কিভাবে বিচার দিবে, সে নিজেকে সেভাবে প্রস্তুত করেছে কিনা, একটা সচিবালয় ইন্ডিপেন্ডেন্টলি চালানোর জন্য একজন মানুষ যদি প্রস্তুত না হয়, সে কোনভাবে চালাবে, সেভাবে প্রশিক্ষণপ্রাপ্ত না হয়, তাকে বসিয়ে দিলেই একজন অদক্ষ মোটরসাইকেল ড্রাইভারকে মোটরসাইকেল দিয়ে বিজি রাস্তায় ছেড়ে দিলে সে অ্যাক্সিডেন্ট। এই কথাটা যখন সংস্কারের কর্মসূচি আমরা গ্রহণ করলাম, জি, তখন তো বলেনি আপনারা। আমাদের এখানে আমরা একমত, আমরা এগুলোর সাথে এখনো একমত, যেগুলো আমরা করতে চাই। আপনার কাছে সেই রকম প্রস্তুত মানুষ নেই, সেগুলো প্রস্তুত করবে, আমরা প্রস্তুত করতে বাতিল করে দিই। আমরা বাতিল করলাম এই জন্য যে এই অপব্যবস্থাটাকে দুর্নাম হয়ে গেলে তখন আর এটাকে আসবে না। আপনি যখনই দেখবেন যে আমি যেটা করতে চাচ্ছি ভালোর জন্য, সেই ভালোটা না হয়ে খারাপ হচ্ছে, তখন টোটাল সিস্টেমটার উপরে আঘাত আসবে, বলে দেওয়া হবে কোনো ক্রমেই এই সিস্টেম আর কার্যকরী হবে না। এই জন্য আমরা যখন একে অ্যাডাপ্ট করতে চাই, তার আগে আমরা উপযুক্ত এলিমেন্টসগুলোকে গড়ে তুলতে চাই সেভাবে, যারা কাজটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে। তাদেরকে যথারীতি বসাতে পারলেই শুধুমাত্র এটার জন্য করে বিচার ব্যবস্থার মধ্যে ট্রেনিং করবেন, বিচারকদেরকে কিংবা উকিলদেরকে ট্রেনিং দেবেন, যে যাতে তারা এই সংস্কারকৃত প্রক্রিয়ার সঙ্গে অ্যাডাপ্টেড হয়, সেরকম। অবশ্যই, কেন হবে না? বিচারকটাও তো, বিচার বিভাগকে আপনি তো এটা বিচ্ছিন্ন রাষ্ট্র, জাতি এবং জনগণ থেকে বিচ্ছিন্ন কিছু নয় তো বিচার বিভাগ, তাহলে তো জনগণের জন্যই। জনাব হাসান মামুন, জি, মানে শুনলেন তো ওনার কথা, কিছু বলবেন কি না? খুব লম্বা করে দরকার নেই কমেন্টটা। না, আমি একটা উদাহরণ দেব। আমার মনে হয় যে ক্ষমতাসীন দল, সরকার, তাদের মধ্যে মানে সংস্কারের ব্যাপারে এক ধরনের অস্বস্তি, ভীতি এবং সেই কারণে একটু অস্থিরতা কাজ করছে। একটা উদাহরণ দিলে বোঝা যাবে বিষয়টা হয়তো। সেটা হচ্ছে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট, সেখানে 18 ক ধারা, এই অ্যাক্টটা কিন্তু সরকার বাস্তবায়ন করলো, মানে এই অধ্যাদেশটা। তো কিছু অধ্যাদেশ তো করেনি, এবং বলা হচ্ছে যে যেই অধ্যাদেশগুলোর বাস্তবায়ন সরকারের ক্ষমতা কমায় এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে, সেগুলোর দিকে বিএনপি যায়নি, যেগুলো ক্ষমতা বাড়ায় সেগুলো দিয়ে গেছে। এইসব রিপোর্টও হয়েছে, আলোচনা হয়েছে। এই যে 18 ক ধারা, এটা কিন্তু রেখে দিয়েছিল সরকার, এবং অভিযোগ উঠেছিল যে এর ভেতর দিয়ে ব্যাংক খাতে যারা লুটেরা, যারা ব্যাংক খাত বিনষ্টের জন্য দায়ী, যারা পলাতক অবস্থায় আছে, এবং যারা আমাদের আজকে যে বিনিয়োগ পরিস্থিতির চরম অবনতি সেটার জন্য দায়ী, তো তাদেরকে ফিরে আসার সুযোগ করে দেওয়া হচ্ছে। তো এই অভিযোগ হতে 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 জিনিসটা যখন প্রতিষ্ঠিত হয়ে গেল প্রায়, তখন বাজেট অধিবেশনের শেষ দিনে অর্থমন্ত্রী বললেন যে এই ধারাটা আমরা রাখছি না, বাতিল করছি, যারা লুট করেছে তাদের শাস্তি হবে, ইত্যাদি ইত্যাদি। তো এটা আমার কাছে খুব রহস্যজনক লাগলো যে মানে বিএনপি কি ভেবেছিল যে এটা করে তারা পার পাবে? মানে গণ অভ্যুত্থানের পরে এবং ব্যাংক খাতের এইরকম ভয়াবহ লুটপাটের পরে এস আলম, বা আমি নাম ধরেই বলছি, যে তারা আবার কোনো না কোনো ফর্মে ফেরত আসবে কোনো একদিন আবেদন করে, ব্যাংকের লায়াবিলিটি এবং অ্যাসেট ইত্যাদির অংশীদার হবে এবং কিছু শর্ত সাপেক্ষে ইত্যাদি। মানে এটা কি করে ভাবলো? তো এই জায়গাটা আমার মনে হচ্ছে যে বিএনপির মধ্যে একটু বাস্তবতা মূল্যায়নের ক্ষেত্রে একটু ঘাটতি আছে। তারা বোধহয় মানে জুলাই গণ অভ্যুত্থান যে পরিবর্তনটা এনেছে প্রত্যাশার ক্ষেত্রে মানুষের, বাস্তবে হয়তো পরিবর্তন অত ঘটেনি বা ঘটতে সময় লাগবে, প্রত্যাশার ক্ষেত্রে যে বিপুল পরিবর্তন এসছে এটা বোধহয় ধরতে পারছে না, এটাকে আন্ডারমাইন করছে আমার মনে হয়। এই ঘটনাটা দেখে আমার মনে হলো যে এটা কিন্তু শেষমেশ করতে বাধ্য হলো সরকার, 18 ক ধারা। এইটুকুই আমার মন্তব্য। সাকিব আলম কি বলেন? হ্যাঁ, মানে অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান যে বললেন, মানে যে একটা অপব্যবস্থা চালু করা হয়েছিল,
ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বর্তমান আইনমন্ত্রীর নেতৃত্বে এই অপব্যবস্থাটা চালু হয়েছিল। এখন তিনি আইনমন্ত্রী, মানে এখন তিনি সরকারে আছেন। ওই সময় এটাকে ব্যবস্থা মনে হয়েছিল হয়তোবা, বা সুব্যবস্থা মনে হয়েছিল, কিন্তু এখন আবার সেই ব্যবস্থাটাকেই অপব্যবস্থা মনে হচ্ছে। এটা তো মানে এগুলোই আসলে একটু মানে খটকা লাগে আর কি। আসলে খটকারও ব্যাপার না, মানে সন্দেহ করারও কি জায়গা আছে, যেটা মামুন ভাই বলছিলেন যে অধ্যাদেশ তো বাস্তবায়ন কিছু করেছে। বাস্তবায়ন কোনটা করেছে? ওই যে কিছু তো আছে, ধরেন এটা ওইটার জায়গা টাইগার নামটা পরিবর্তন হয়েছে, সেগুলো বাস্তবায়ন করছে। বাস্তবায়ন হয়েছে আপনার ওই স্থানীয় সরকার অধ্যাদেশ, ওটা বাস্তবায়ন হয়েছে। উপজেলা পরিষদের, তারপরে ইউনিয়ন পরিষদের আপনি যে নির্বাচিত সদস্য, যারা নির্বাচিত জনপ্রতিনিধি, তাদেরকে আপনি চাইলেই তাদেরকে বাতিল করে দিতে পারবেন, কাউকে প্রশাসকের নিয়োগ দিতে পারবেন। ওটা বিশেষ পরিস্থিতিতে ওই সময় করার দরকার ছিল, কারণ বাংলাদেশের ইতিহাসে এমন কোনো ঘটনা তো কখনো ঘটে নাই যে সরকার বা রাষ্ট্রপ্রধান ক্ষমতাচ্যুত হওয়ার পর তাকে পালিয়ে যেতে হয়েছে। এই ঘটনা তো এবারই প্রথম। ফলে এই ঘটনার পরে যে শূন্যতাটা তৈরি হয়েছিল মানে স্থানীয় সরকারে, সেটার জন্য ওই মুহূর্তে এটা প্রয়োজন ছিল, প্রশাসক বসানো দরকার ছিল, ফলে অধ্যাদেশটা করা হয়েছে। এরকম অনেক অধ্যাদেশ আছে যেগুলোর কথা মানে সংসদে দাঁড়িয়েও স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যদিও স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরেও তিনি আইনমন্ত্রী মোটামুটি বলা যেতে পারে একরকম দায়িত্ব পালন করেন। তো তিনি তো বেশ দফায় দফায় বলেছেন যে এইটা আসলে ওই সময়ের জন্য প্রয়োজন ছিল, এখন সেটা প্রয়োজন নাই, কারণ এটাকে আইনে পরিণত করা হচ্ছে না। তো এগুলোকে কেন করলেন? কারণ এটা আসলে আপনাকে শক্তিশালী করে। আপনি চাইলেই একজন জনপ্রতিনিধিকে কলমের খোঁচায় আপনি তাকে জনপ্রতিনিধিকে নির্বাচিত, তাকে আপনি বাতিল করে দিতে পারেন, আবার আপনি আপনার মতো করে প্রশাসক বসাই দিতে পারেন। ওটা কিন্তু আপনি বাস্তবায়ন করেছেন। এখন আপনি বাস্তবায়ন করেন নাই কোনগুলো? যেগুলো সত্যিকার অর্থে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার আনতে পারত, সেগুলো আপনি বাস্তবায়ন করেন নাই। গুম কমিশনের কথা বলছিলাম। গুম কয়েকদিন আগে আমি একটা রিপোর্ট দেখলাম, ওখানে মানে বলা হচ্ছে যে গুম কমিশনের যে যেহেতু গুম কমিশন অধ্যাদেশ যেহেতু বাতিল করা হয়েছে, কমিশন সাথে সাথে বিলুপ্ত হয়ে গেল, মানবাধিকার কমিশনও বিলুপ্ত হয়ে গেল। এখন এই গুম কমিশনের যে নথিপত্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেন্সিটিভ নথিপত্রগুলো, অনেক জবানবন্দি, যেগুলো আপনার এই গুমের শিকার তো মানে এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদের সদস্যরাই বেশি হয়েছে, তাদের নেতারা হয়েছে। বর্তমান মানে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে তো গুমের শিকার হয়েছেন। এখন তাদেরকে যারা গুম করেছিল, এই প্রক্রিয়ার সাথে যারা ছিল, তাদের বিরুদ্ধে যে নথিপত্রগুলো এই প্রায় বছরখানেক ধরে তারা আসলে সংগ্রহ করলো, এই সব কিছু অরক্ষিত অবস্থায় পড়ে আছে। কারণ গুম কমিশনের মানে কমিশন বিলুপ্ত হয়ে যাওয়ার পরে এই ডকুমেন্টসগুলো মানবাধিকার কমিশন অফিসে সম্ভবত মানে এটা সেখানে রাখা আছে, কিন্তু সেই অফিসে এটা কে গ্রহণ করবে? কারণ যেহেতু অধ্যাদেশ বাতিল হয়ে গেছে, অধ্যাদেশ বাতিল হয়ে যাওয়ার পরে কমিশন বিলুপ্ত হয়ে গেছে, ফলে এটা কেউ গ্রহণ করছে না। ফলে একটা ঘরের মধ্যে এটা রাখা হয়েছে, সেগুলো সাংবাদিকরা গিয়ে মানে সেই ঘরের বাইরে থেকে ছবি তুলে আনতে পারছে। তো এই ধরনের সেন্সিটিভ মানে রিপোর্টগুলো, এই ধরনের সেন্সিটিভ ইনফরমেশন, এই নথিপত্রগুলো, এই ধরনের সাক্ষ্য প্রমাণগুলো যদি অবস্থায় থাকে, যারা এই কাজগুলোর সাথে জড়িত ছিল তাদের মানে তারা কি এখনো কোনো না কোনোভাবে এই সিস্টেমের মধ্যে পাওয়ারফুল না? তারা যেখানে অবস্থান করুক না কারো, তারা কি এগুলো সরাই ফেলতে পারবে না? সেখানে পারবে তো, কিন্তু এগুলো এই অবস্থায় রাখা হলো কারণ মানে ঠিক ওই যেটা বলছিলাম যে ওই বিষয়গুলোতেই আসলে এখন সরকার ইন্টারেস্টেড, যেগুলো তাদেরকে শক্তিশালী করবে, আর যেগুলো সামান্যতম তাকে মানে তার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করার সুযোগ তৈরি করবে, জনগণ তার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করতে পারবে, এই জায়গাগুলো যেই অধ্যাদেশ বলেন, যে সংস্কারের কথা বলেন, যেগুলো আসলে করতে পারবে, সেই জায়গাগুলোতেই আসলে তাদের অনীহা। আরেকটা ব্যাপার হলো যে কনস্টিটিউশনের কথা তো বারবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কনস্টিটিউশনের বাইরে যাওয়া যাবে না, যে কারণে আমরা সংস্কার পরিষদ করতে পারলাম না, মানে যে ব্যাখ্যাগুলো দেওয়া হচ্ছে, সংবিধান সংস্কার করা যাবে না, সংশোধনের মাধ্যমে আনা হবে, যাই হোক এরও অনেক ব্যাখ্যা আছে। তো সেই কনস্টিটিউশনও তো আপনার মানে সেপারেশন অফ পাওয়ারের কথা বলে। ফলে আপনি তো মানে এখনও তারা তৈরি না, এখনও তারা প্রস্তুত না, এই কারণে আমরা এক্সিকিউটিভ এখনও জুডিশিয়ারির উপরে খবরদারি করবে, এই কথা আপনি বললেন। তো এটা তো আপনার কনস্টিটিউশনের বাইরে থেকে বলছেন, অসাংবিধানিক কথাবার্তা হয়ে যাচ্ছে। সংবিধানই তো আপনাকে মানে জুডিশিয়ারিকে আপনার লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ থেকে আলাদা করেছে। তো আপনি এই কথা তো কোনোভাবে বলতে পারেন না যে না তারা ট্রেন্ড না, তারা এতদিন চালায় না, এই কারণে আমি এখন তো, এটা আপনি বলতে পারেন না। এখন বক্তব্য মূল বিষয়টা আসলে ওইখানেই যে সরকার কোনোভাবেই কেউ তার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করার সুযোগ পাক, ওই জায়গাগুলো তারা আসলে বন্ধ করার পথ তৈরি করছে, এবং যেটা আসলে তাদেরকে মানে কি বলবো যে প্রবল পরাক্রমশালী ক্ষমতাধর করে তোলে, সেই জায়গাগুলো বাস্তবায়নের চেষ্টা করছে। ওকে, এই আলোচনাটা বাড়াচ্ছি না, জানাব ওয়াহিদুজ্জামান দীপু, আমি অন্য প্রসঙ্গে যাই। মানে এই যে প্রধানমন্ত্রী মালয়েশিয়া চীন সফর করলেন, পার্টিকুলারলি চীন, অনেকগুলো সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। আবার দুই দেশের মধ্যে মানে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট চীনের আলাদা করে বৈঠকে বসছিলেন। যৌথ বিবৃতিতে চীনের পক্ষ থেকে বলা হয়েছে
বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং সরকারের রাষ্ট্র পরিচালনায় তারা সর্বাত্মক সহযোগিতা করবে। একটু সিগনিফিক্যান্ট মনে হয় না শব্দগুলো? সব মিলে এই সফর থেকে বাংলাদেশের প্রাপ্তি কি দেখছেন? এটা সরকার গঠনের পরে অবস্থানগতভাবে মূল্যায়ন করলে যেটা বাংলাদেশ দেখে, এবং এই জনপদের মানুষ এমনকি উপমহাদেশের মানুষের মধ্যেও যে প্রবণতাটি তৈরি হয়েছে, বাংলাদেশ সৃষ্টির ইতিহাসের সাথে সেটিকে আমাদের আলোচনায় আনতেই হয়। আমরা ৭১ একটা যুদ্ধের মধ্য দিয়ে দেশটাকে এনেছিলাম, একটা অসম যুদ্ধ। যে যুদ্ধটা করার মতো, আমিও মুক্তিযুদ্ধের একজন সক্রিয় কর্মী, আমাদের হাতে তখন, আপনি নিজেও বোধহয় তাই, বাঁশের লাঠির বাইরে কিছু সংগ্রহ করা বই ধারণা তৈরি হয়নি আমাদের মধ্যে। আমরা তখন একটা প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতা এ নিয়ে অনেক বিতর্ক আছে, পেয়েছিলাম। যুদ্ধ হলো, দেশটা আসলো, এবং সেই দেশের চলমান সরকারগুলির কারণে অকারণে বাধ্য হয়ে প্রতিবেশীর সাথে একটা সুসম্পর্কের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার যে ধারাবাহিকতা, তার আনুষ্ঠানিক ছন্দ পতন হয়ে গেল ২০০৯ সালের এই আওয়ামী সরকারের উত্থানের মধ্য দিয়ে। তখন একচাটিয়ে এরকম ধারণা তৈরি হয়ে গেল আমাদের দেশের মানুষের, যে এই দেশটি প্রতিবেশী আর একটি দেশের অধীনে টিকে থাকার জন্য যা যা করার তাই করবে, এবং তা করে গিয়েছে। ১৭ বছরের এই ঘটনার ক্রমবিকাশের মধ্য দিয়ে যখন আপনি ২৪ আগস্ট অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার, ১২ ফেব্রুয়ারি নির্বাচন এবং এই নতুন সরকার প্রতিষ্ঠিত হলো, তখন লাখো প্রশ্ন, নতুন সরকারের প্রধানমন্ত্রী সর্বপ্রথম কোথায় যাবেন? চায়ের দোকান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, সাধারণ জনগণ থেকে শুরু করে সর্বোচ্চ সচেতন মানুষ পর্যন্ত, এই আলোচনা যখন চলছে, তখনই বিভিন্ন কৌশলের মধ্য দিয়ে, চিন্তার মধ্য দিয়ে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সীমিত সংখ্যক সফর সঙ্গে নিয়ে প্রথমে মালয়েশিয়া গেলেন, এরপরে চায়নায় গেলেন। প্রশ্ন, কি নিয়ে আসা হয়েছে মালয়েশিয়া থেকে, কি নিয়ে আসা হয়েছে চায়না থেকে? একই সময়ে আরও ৩টি প্রশ্ন সারা দেশের মানুষের মধ্যে, এমনকি প্রতিবেশী রাষ্ট্রের মধ্যেও ঘুরেছে, আলোচিত হয়েছে, ব্যাপকভাবে আলোচিত হয়েছে। সেটি হচ্ছে, এই সাহস তিনি পেলেন কোথায়? একই সময়ে তিনি সাহসী রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়কের সন্তান, দুজনের সন্তান, নিজেও সাহসী। তার মানে দুটো বিপরীতধর্মী কথা তাকে নিয়ে আলোচনা হয়েছে। ভারতকে বাদ দিয়ে অন্য কোথাও তিনি যেতে পারবেন না, আবার তিনি গিয়ে প্রমাণ করেছেন যাওয়া যায়। আমার তো মনে হয় সবচেয়ে বড় প্রাপ্তি এটিই এদেশের জনগণের, এদেশের সমগ্র মানুষের, যে আমরা স্বকীয়ভাবে, ওই কথাটি আমি আবার রিপিট করি, সবার আগে বাংলাদেশ, এটি প্রতিষ্ঠিত করার যে যুদ্ধ, সেই যুদ্ধে আজকের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান, আমাদের এই দেশের জনমানুষের নেতা তারেক রহমান প্রমাণ করেছেন যে তিনি সবার আগে বাংলাদেশকেই উচ্চকিত করে রেখেছেন। আর প্রাপ্তির ওই কথাটিও তো বলা যায় বড় কথা। আমাদের কারো না কারো সাথে থাকা লাগছেই, কারো না কারো সহযোগিতা নেওয়া লাগছেই। সেখানে এটা কখনো কখনো দ্বিপাক্ষিক, কখনো কখনো বহুপাক্ষিক। আমরা ভারতের সহযোগিতা গ্রহণ করব, তাদের সাথে আমাদের সম্পর্ক মারাত্মকভাবে অবনতি ঘটুক, এটা আমরা চাই না। গত বছরগুলোতে, বিশেষ করে ২৪-এর পরে যে অবস্থাটি তৈরি হয়েছিল, একই সময়ে আমাদের সম্পর্কে এমন ধারণা কারো না হোক যে আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে বসবাস করছি। এই দুটো জায়গা থেকে বেরিয়ে এসে আমরা আমাদের স্বকীয়তাকে যেভাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি, আমি বিশ্বাস করি গত বাজেট অধিবেশনে আমাদের নেতা তারেক রহমান সাহেব বক্তব্যের মধ্যে এক পর্যায়ে বলেছেন, যে কোনো পরিস্থিতিতে হোক না কেন তিস্তা ব্যারেজ আমরা সম্পন্ন করবই। এই যে সাহসী উচ্চারণ,
কোত্থেকে কি পাবেন আর পাবেন না এটি নয়, এই উচ্চারণ করার সাহসটাই আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেকে প্রতিষ্ঠিত করে দেওয়ার এবং চীনের মতো একটা বিশাল রাষ্ট্রের সাথে এই যে বন্ধুত্ব, এই বন্ধুত্বটাই তো প্রমাণ করে বাংলাদেশ এখন তার প্রাপ্তির জায়গায় অনেক দূরে গিয়েছে, যেটি একটি অনন্য উচ্চতায় বাংলাদেশকে নিয়ে জি, গিয়েছে। জনাব হাসান মামুন, শুনলেন তো ওনার কথা। জি। এই কথার প্রেক্ষিতে যদি কিছু বলেন, আর যে প্রশ্নটা আমি করেছিলাম সেটা আমি আপনাকেও আবার বলি। যৌথ বিবৃতিতে মানে শি জিনপিং এবং জনাব তারেক রহমান যৌথ বিবৃতিতে বলেছেন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং সরকারের রাষ্ট্র পরিচালনায় তারা সর্বাত্মক সহযোগিতা করবে। এটার কি গুরুত্ব আছে, এটা কোনো কিছু ইঙ্গিত করে কি না? আর তার সাথে আমি যুক্ত করছি, ধরেন কী কী প্রাপ্তি হয়েছে যদি বলেন তিস্তা মহাপরিকল্পনা কোনো কমিটমেন্ট চিট করে নাই, না। কিন্তু ডিসকাসড হয়েছে। বাংলা এবং চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে চীনের বিনিয়োগ, আধুনিকায়ন। চীন মিয়ানমার বাংলাদেশ করিডোর, এটা একটা সিগনিফিক্যান্ট ব্যাপার। যদি এটাতেও গভর্নমেন্ট কোনো পজিটিভ রেসপন্স করে নাই, জি। তবে তারা বলছে এটা তারা স্টাডি করছে। মিলে ভূ রাজনীতিতে এই সফরের কি প্রতিক্রিয়া দেখেন? আমি মানে মিডিয়া কর্মী হিসেবে নজর রাখছিলাম ভারতের পত্রপত্রিকায় এই সফরের প্রতিক্রিয়ায় কি লেখা হয়। তো বেশ কিছু লেখা আমি পড়েছি বা অনুবাদ করিয়ে আমাদের পোর্টালে দিয়েছি। তো সেই সূত্রে আমি লক্ষ্য করেছি যে তাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া যথেষ্টই, বাংলা ইংরেজি দুই মাধ্যমে যারা লেখেন তাদের মধ্যে কয়েকটা ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া। মানে ওইটা দিয়ে আমি একটু বোঝার চেষ্টা করেছি যে এই সফরটা কতখানি প্রভাব সৃষ্টি করেছে। একটা হলো যে প্রতিরক্ষা সহায়তা। এই সফর শুরুর আগেই কিন্তু ওই 20 থেকে 24টা অত্যাধুনিক জেট বিমান কেনার বিষয়ে আলোচনা এসেছিল। এটা এখানে কেউ বলেনি, আমি যেন তুললাম। তো সেটা নিয়ে কিন্তু কোনো আলোচনা, কেউ এর ব্যাপারে বক্তব্য জি রেখেছে। জি, এটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হয়নি। মানে মনে হচ্ছিল যে এটা একটা সাব্যস্ত হবে, সেটা হয়নি। তো এই ধরনের সফরে আমরা লক্ষ্য করি, স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ সফর, তো আমরা লক্ষ্য করি যে নানান বিষয় হাইপ তোলা হয় এক পক্ষ থেকে কিংবা দুপক্ষ থেকে, মূল এজেন্ডাটা পরে আসে। আমার মনে হচ্ছে যে এই সফরের মূল এজেন্ডাটা হলো, যেটা চীন থেকে উত্থাপন করা হয়েছে, সেটা হলো মায়ানমার, চায়না এবং বাংলাদেশ ঘিরে যে করিডোরের যে প্রস্তাব করা হয়েছে, ইকোনমিক করিডোর, এটাকে কিন্তু অনেকে ওই হিউম্যান করিডোরের সাথে মিলিয়ে ফেলছে। এটা কিন্তু মোটেও তা না। জি, এটা হলো ওই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মধ্যেই, এটা নতুন না, আবার এক অর্থে নতুনও। আগে এই করিডোরে ইন্ডিয়াও যুক্ত ছিল, ইন্ডিয়া পরে সরে যায়, সরে যাওয়ার পরে চীন থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাবের ব্যাপারে তারেক রহমান সাহেব কিছু বলেননি, কিন্তু এটা বিবেচনায় আছে, এটা কিন্তু গুরুত্ববহ। মানে চীনের যে অংশটা মানে ভূমি পরিবেষ্টিত, সমুদ্রের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, সেই অংশটা কানেক্টেড হবে বঙ্গোপসাগর পর্যন্ত। তো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এখান থেকে কি বেনিফিট পেতে পারি, এগুলো আমাদেরকে সতর্কভাবে মূল্যায়ন করতে হবে। এখানে রোহিঙ্গা প্রশ্ন যুক্ত আছে। আমার মনে হয় না যে চীন মায়ানমারের সঙ্গে আলাপ ছাড়া হঠাৎ করে এই প্রস্তাব উত্থাপন করেছে, এটা করার কথা না। কারণ চীনের সঙ্গে কিন্তু মায়ানমারের কেন্দ্রীয় সরকার এবং আমাদের সীমান্তবর্তী যে আরাকান আর্মি, উভয় পক্ষেরই যোগাযোগ আছে এবং আরাকান অঞ্চলে চীনের বিনিয়োগও আছে। তো চীন এখানে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আগাচ্ছে এবং আমরাও কিন্তু এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যুক্ত 2016 থেকে। আচ্ছা, তো আমার কাছে মনে হয় যে এইটা হচ্ছে এই সফরের গুরুত্বপূর্ণ দিক সব থেকে। কারণ আমরা দেখলাম যে প্রতিরক্ষা সহায়তার বিষয়টাও চাপা পড়ে এই বিষয়টা সামনে এলো এবং এটা চায়নার প্রস্তাব। আর এই প্রস্তাব যখন দেওয়া হয় তখন আমাদের ফরেন মিনিস্টার বলেছেন, খলিলুর রহমান সাহেব, যে তখন অর্থমন্ত্রী চীনের, বাণিজ্যমন্ত্রী, নিরাপত্তা বিষয়ক মন্ত্রী সবাই উপস্থিত ছিলেন। মানে চীন এটাকে মিন করেছে, এক নম্বর। দু নম্বর হচ্ছে যেটা পুরনো প্রস্তাব চীনের, বহুদিন থেকে ঝুলে আছে, তিস্তা মহাপরিকল্পনা।
আমরা তো জানি যে চীনের রাষ্ট্রদূত ওখানে গিয়েছিলেন পর্যন্ত, তারা এতই আগ্রহী এবং সর্বাত্মক সহায়তা দিতে রাজি। তো সেই প্রস্তাবটা তারা আবারও বলেছেন যে আমরা তো ওইখানে কাজ করতে চাই। এইখানে চীনের মানে কৌশলগত স্বার্থ আছে। চীন আসলে এখানে তার মানে উপস্থিতি বাড়াতে চায়, আর্থিক প্রযুক্তিগত উপস্থিতি, এবং এর ভেতর দিয়ে সার্ভিলেন্সে তারা কিন্তু উপস্থিতি নিশ্চিত করতে চায়, যেটা ভারতের জন্য উদ্বেগের বিষয়, কারণ চিকেন স্নেকের খুব কাছে এই প্রকল্প হওয়ার কথা, যদিও এখনো ঠিক হয়নি যে ওখানেই হবে কিনা বা কোথায় হবে। তো যাই হোক, এটা এখন সমীক্ষার পর্যায়ে আছে এবং উভয় পক্ষ মানে টেকনিক্যাল সহায়তা দেবে। আমাদের তরফ থেকে কিন্তু টেকনিক্যাল সহায়তা চাওয়া হয়েছে। আর হলো যে বিনিয়োগ, এখন বিনিয়োগ কোথায় হচ্ছে? বিনিয়োগ মংলায় হবে এবং চট্টগ্রামে হবে, এবং এর সঙ্গে 2 বন্দরের সম্পর্ক আছে। চীন প্রস্তাব করেছে যে মংলা বন্দর আধুনিকায়নে তারা অর্থায়ন করতে রাজি আছে, সহায়তা যোগাতে রাজি আছে। ওখানে কিন্তু পায়রা বন্দরও কাছাকাছি। আচ্ছা, তো ওইখানে ভারতের একটা প্রকল্প হওয়ার কথা, মানে ইকোনমিক জোন হওয়ার কথা, সেটা অন্তর্বর্তী আমলে বাতিল হয়ে যায়, ওখানে চীন প্রবেশ করবে। তো আপনি যে প্রসঙ্গটা তুললেন যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সরকার পরিচালনার সহায়তা, এগুলো কিন্তু এর সঙ্গে কানেক্টেড। মানে চীন এটা বলতে চাচ্ছে যে বাংলাদেশ যদি চায়নার সঙ্গে অর্থনৈতিকভাবে এমনকি প্রতিরক্ষা দিক থেকে সহায়তায় যুক্ত হয়, 2+2 কিন্তু একটা হয়েছে, সেটা হচ্ছে যে পররাষ্ট্র এবং প্রতিরক্ষা, এটার একটা কাঠামো তৈরি হয়েছে যে আলাপ আলোচনা হবে, চলবে। তো তার আওতায় হয়তো পরে যুদ্ধবিমানের প্রসঙ্গটা আসবে, এবং এই যুদ্ধবিমান নিয়েও ভারতের স্পর্শকাতরতা আমি দেখেছি ভারতীয় লেখকদের। তারা বলছে যে এগুলো পেলে বাংলাদেশের মানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত জোরদার হবে। আর বাংলাদেশের মানে প্রত্যক্ষ থ্রেট তো একটা দেশ থেকে বেশি আছে, ভারত থেকে আছে, এটা মানে না বললেই নয়। কারণ মায়ানমার থেকে থ্রেট থাকলেও সেখানে কিন্তু অভ্যন্তরীণ গোলযোগ চলছে এবং মায়ানমারে একাধিক কর্তৃপক্ষ আছে। তো এই অবস্থায় আমরা একটা গুরুত্বপূর্ণ সফর সম্পন্ন করেছি। এক সফরে সব কিছু অর্জিত হয়ে যাবে বিষয়টা কিন্তু সেরকম না। এর ভেতর দিয়ে একটা কৌশলগত পর্যায়ে সম্ভবত উন্নীত হচ্ছে আমাদের সঙ্গে চায়না সম্পর্ক। আর আমরা বোধহয় অচিরেই কিছু বিষয় লক্ষ্য করব, যেমন মানে চায়না থেকে আমরা হয়তো কিছু অনুদান পাব। বলা হচ্ছে যে $600 কোটি পাওয়ার প্রত্যাশা ছিল। আমরা তো অর্থ সংকটে আছি, আমরা মানে বাংলাদেশের সরকার। শেখ হাসিনা কিন্তু $500 কোটি সহায়তা চেয়েছিলেন, যে গিয়েছিলেন গণ অভ্যুত্থানের আগে, এবং এই সফরটা ব্যর্থ হয়েছিল সাংঘাতিকভাবে। এরপরে তারেক রহমান সাহেবের সফর হলো, আর উনি মালয়েশিয়া হয়ে চায়নায় গেলেও সফরটা কিন্তু মূলত ছিল চায়নায়। মালয়েশিয়ায় কিন্তু আপনি দেখবেন যে সমঝোতা স্মারকও সেরকম হয়নি। একটা সমঝোতা স্মারক হয়েছে আর কিছু দলিল বিনিময় হয়েছে। কাঠামো তৈরি হয়েছে যে আমরা জনশক্তি রপ্তানি সহ সেমিকন্ডাক্টর, এআই এইসব বিষয়ে আমরা পরস্পরকে সহায়তা করব। ফ্রি ট্রেড এগ্রিমেন্টেরও আলাপ হয়েছে, তবে এগুলো কৌশলগতভাবে একটু ঝামেলার বিষয় আছে, কারণ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হলে মালয়েশিয়ার সঙ্গে আমাদের যে ট্রেড গ্যাপ আছে সেটা বেড়েও যেতে পারে, কারণ আমাদের তো রপ্তানি সক্ষমতা কম। বরঞ্চ চায়নায় আমরা যদি রপ্তানি বাড়াতে পারি, চায়না থেকে যদি বিনিয়োগ আনতে পারি, বিশেষ করে যেসব শিল্প চায়নাতে অবসলিট হয়ে যাচ্ছে তাদের মানে মজুরি বৃদ্ধির কারণে, জি, সেগুলো যদি আমরা রিলোকেট করতে পারি, আমরা কিন্তু চায়না থেকে কাঁচামাল এনে ফিনিশ প্রোডাক্ট বানিয়ে ইউরোপে, আমেরিকা রপ্তানি করি। চায়নাও কিন্তু বড় বাজার এবং চায়না দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। চায়নার সঙ্গে আমরা যদি অর্থনৈতিকভাবেও কানেক্টেড হতে পারি, এমনকি এটা যদি করিডোরের মাধ্যমে হয়, তাহলে আমাদের খরচ কমবে, সময় কমবে, এবং চায়না, মায়ানমার, বাংলাদেশ সবাই কিন্তু এতে উপকৃত হতে পারে। আমার মনে হয় যে আর 2টা জায়গায় সেগুলো খুব বেশি সামনে আসেনি। আমরা কিন্তু ইভি, ইলেকট্রিক ভেহিকেল, এই জায়গায় চায়না অনেক হেল্প করতে পারে আমাদেরকে। আমরা সোলার এনার্জিতে আগাতে চাচ্ছি। আমরা বিদ্যুৎ সংকটে আমরা কিন্তু চাচ্ছি যে তরল জ্বালানি থেকে আমরা সোলারের দিকে যেতে। সোলারে পাকিস্তান উপকৃত হয়েছে চায়নার সঙ্গে সম্পর্কের মাধ্যমে, খুবই দ্রুত পাকিস্তান কিন্তু অনেক
বিদ্যুৎ উৎপাদনে এগিয়েছে সোলার থেকে, মানে নবায়নযোগ্য জ্বালানি। আর সেমিকন্ডাক্টর শিল্পে আমরা চাচ্ছি মালয়েশিয়া, চায়না উভয়ের সহায়তা, উভয় দেশই এক্ষেত্রে এগিয়ে গেছে। তো আমার কাছে মনে হয় যে এক সফরে বেশি কিছু অর্জিত হওয়ার ছিলও না, আসলে এটা মূল্যায়ন করার সময়ও না যে এক সফরে, কিন্তু এর ভেতর দিয়ে সম্পর্কটা একটা নতুন কৌশলগত জায়গায় গেছে, যেটা অন্যদের মধ্যে এক ধরনের মানে দুশ্চিন্তা না হলেও এক ধরনের অস্বস্তি তৈরি করেছে। আমি মনে করি এটা শুধু ভারত না, এখানে জাপানও থাকতে পারে। জাপান বিষয়ে কিন্তু নিউজ হয়েছে যে জাপানের সঙ্গে আমরা সম্পর্ক ভালো রাখতে চাই, কারণ জাপানের সঙ্গে চায়নার সম্পর্ক জটিল, চায়নার সঙ্গে আমেরিকার সম্পর্ক জটিল, আবার সম্পর্ক আছেও, আবার ইন্ডিয়ার সঙ্গেও কিন্তু চায়নার সম্পর্ক আছে। এখন মানে পরিবর্তিত বিশ্বের সম্পর্কগুলো আসলে পরিবর্তিতও হচ্ছে এবং নানান কেন্দ্র তৈরি হচ্ছে। সংঘাত সহযোগিতা দুই রকমই আছে। আপনি লক্ষ্য করবেন যে সিঙ্গাপুর, তারপরে ভিয়েতনাম, এরা আমেরিকার কৌশলগত অংশীদার, আবার একই সঙ্গে চায়নার সঙ্গে তারা বাণিজ্য করছে। পাকিস্তান আমরা দেখলাম যে মধ্যপ্রাচ্য সংকটে তারা কিন্তু বলিষ্ঠ ভূমিকা রেখেছে শান্তি আলোচনায়, পাকিস্তানের মতো এক দুর্বল অর্থনীতির দেশ। এবং পাকিস্তান একই সঙ্গে তুরস্ক, ইরান, যুক্তরাষ্ট্র সবার সঙ্গেই ঠিকভাবে সম্পর্ক বজায় রাখছে। তো আমরা এখন মানে কূটনৈতিক সক্ষমতার পরিচয় দিয়ে, দক্ষতার পরিচয় দিয়ে আমরা একটা মধ্যে অবস্থান করে আমরা এই জটিল সম্পর্কের মধ্যে আমরা আমাদের বেনিফিট আদায় করতে পারি কিনা, এটা হচ্ছে আমাদের সামনে পরীক্ষা। জি, থ্যাংক ইউ। সাকিব আনোয়ার, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের একটা বাণিজ্য চুক্তি আছে, ডিটেল এটা লোকজন অনেক আলোচনা করেছে, লেখালেখি হয়েছে। বেশ কিছু জায়গাতে মানে এরকম কথাবার্তা আছে যেটা চীনের সাথে আমাদের যে আদান প্রদান কথাবার্তা হয়েছে তার সাথে একটু সাংঘর্ষিক। আপনি কি মনে করেন যে এই সফর এবং যে কথাবার্তাগুলো হয়েছে, যে সমঝোতা স্বাক্ষর হয়েছে, সেইটা নিয়ে কত দূর এগুলো যাওয়া যাবে, নাকি একটা ভূ রাজনীতির নতুন বার প্যাচের মধ্যে পড়ে যাচ্ছেন, অথবা একটা বড় ঋণ জালের মধ্যে পড়ে যাচ্ছেন? কিন্তু আমার হাতে সময় খুব কম। আচ্ছা, যেহেতু একদম শেষে যে প্রশ্নটা করলেন ওইটারই যদি স্পেসিফিক এক লাইনে বলি, তাহলে আমরা সম্ভবত মানে গ্লোবাল এবং রিজিওনাল সুপার পাওয়ারগুলোর এক ধরনের মানে প্রক্সি ওয়ার জোন বলা যাবে না, মানে প্রক্সি ফাইট জোনে পরিণত হচ্ছে আসলে আস্তে আস্তে। এবং সমস্যাটা হচ্ছে কি, আমরা নিজেদের স্বার্থ ততক্ষণ পর্যন্ত রাখতে পারবো না, কূটনৈতিক সক্ষমতা যেটার কথা মামুন ভাই বলছিলেন যে যেটা দরকার, সেখানে আসলে ততক্ষণ পর্যন্ত পৌঁছাতে পারবো না যতক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে রাষ্ট্রের কাঠামোগত একটা সংস্কার না হয়। রাষ্ট্র ক্ষমতা কেন্দ্রিক কাঠামো যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আসলে আমরা বৈদেশিক যে সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে আমরা কখনোই আসলে আপার হ্যান্ড নিতে পারবো না। একটা সিম্পল উদাহরণ কিন্তু সামনে চলে এসছে। আপনি চীনে গেলেন, যে চীনে যাওয়ার পর সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার ঘোষণা আসলো। এই ঘোষণা শেখ হাসিনার সাথেও যখন চীনের সম্পর্ক 18 সালের নির্বাচনের আগে থেকে শুরু হয়েছিল এক ধরনের, 2000 বলা যায় 14 সালের নির্বাচনের পর থেকে আস্তে আস্তে সেটা 18 আসতে আসতে এক ধরনের অনন্য উচ্চতায় চলে গিয়েছিল। তো সেই সময় কিন্তু আলটিমেটলি চীনের সাথে শেখ হাসিনা সরকারের বেশ গভীর সম্পর্ক ছিল। আমরা দেখেছি 2024 সালের নির্বাচনের আগে পরে মানে চীনের পক্ষ থেকে চীনের রাষ্ট্রদূত যিনি আছেন তার বিভিন্ন বক্তব্য এখনও সেগুলো রেকর্ডেড আমরা দেখতে পারবো। ফলে রাষ্ট্র ক্ষমতায় যেই আসুক না কেন, রাষ্ট্র ক্ষমতার সাথে আসলে চীনের সম্পর্ক হয় সবসময় রাষ্ট্র ক্ষমতার সাথে। এখানে রাষ্ট্র ক্ষমতায় কে আছে এটা আসলে ইম্পর্টেন্ট না। ফলে যেটা বললেন শেষে এসে যে ঋণ জালে জড়িয়ে পড়ার যে ব্যাপারটা, সেটা খুব সম্ভব, মানে এটা আসলে অসম্ভব কিছু না। সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনাগুলো আসলে আলটিমেটলি ঘটেছে। এবং চীনের পক্ষ থেকে যৌথ বিবৃতিতে যে ইম্পর্টেন্ট কথাটা বলা হয়েছে, আপনি দুবার সেটা রিপিট করেছেন যে সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় বাংলাদেশের তারা সহযোগিতা করবে এবং বৈদেশিক হস্তক্ষেপ যাতে বাংলাদেশ আসলে বৈদেশিক হস্তক্ষেপকে প্রশমিত করার ক্ষেত্রে তারা সহযোগিতা করবে। এখানে কিন্তু কাউন্টার আরেকটা বক্তব্য আমাদের কিন্তু আমাদের দিক থেকেও দিতে হয়েছে আসলে। সেখানে আমরা কিন্তু বলেছি এটা তো বৈশ্বিকভাবে এটা স্বীকৃত, জাতিসংঘ মানে স্বীকৃত যে তাইওয়ানের আলাদা কোনো অবস্থান আসলে আমরা স্বীকার করি না, ঠিক আছে, কিন্তু এখানে আলটিমেটলি আপনি কিন্তু আলাদা করে ঘোষণাটা দিতে হয়েছে। এখানে বাংলাদেশের অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষার কথা যেমন চীন বলেছে, ওরা একইভাবে বাংলাদেশ পক্ষ থেকে কিন্তু আলাদা করে এটা উল্লেখ করা হয়েছে যে এক চীন নীতির কথা,
তাইওয়ানের কোনো ধরনের স্বাধীনতা, নানান কথাবার্তা এখানে খুব শক্তভাবে বলা হয়েছে। মানে এক ধরনের কাফারা কিন্তু আপনি 2004 সালের কাফারা কিন্তু দিয়েছেন এখানে, একত্রীকরণ। আপনারা কাফারা দিয়েছেন 2004 সালের কথা নিশ্চয়ই আমাদের মনে আছে। তখন বিএনপি জোট সরকারের সময় মানে ঢাকায় একটা ভিসা সেন্টার, তাইওয়ানের ভিসা সেন্টার প্রতিষ্ঠার একটা ব্যাপার ছিল। 2009 সালে যদিও সেটা বন্ধ হয়ে যায় চীনের মানে বিরোধিতার কারণে। ফলে আবার যেহেতু বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতা এসেছে, ফলে ওই 2004 সালের যে মানে তখনকার যে উদ্যোগ চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে, সেই উদ্যোগের একটা কাফারা কিন্তু আলটিমেটলি এবার ওখানে দিতে হয়েছে। এবং চীনের সাথে সম্পর্ক উন্নয়নের কাফারা আমরা নানানভাবেই দিচ্ছি। জাপানের সাথে যে মেট্রো রেল নির্মাণের যে ব্যাপারটা, কয়েকদিন আগে পর্যন্ত কিন্তু এটা ছিল যে না, আমরা আপাতত যাব না, কারণ তাদের পক্ষ থেকে যে দরপত্র যে মানে খরচের কথা বলা হয়েছে সেটা অনেক বেশি। যেমন প্রতি কিলোমিটার খরচের কথা বলেছে 3618 কোটি টাকা। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত খরচ হয়েছে প্রতি কিলোমিটারে 1574 কোটি টাকা, তার মানে দ্বিগুণেরও বেশি মেট্রো রেলের খরচ। জাপানের এখনকার যে প্রস্তাবনা, আমরা সেই প্রস্তাবনা এখন গ্রহণ করছি, বলছি যে আমরা এটা ভেবে দেখবো, আমরা আরও আলোচনা করবো। কি আলোচনা হইতে পারে সেটা আমরা বুঝি, কারণ আমরা যখন কাফারা হিসাবে যখন কোনো কিছু করি, এটা হাসিনার সময় একসময় আমরা দেখতাম যখন ভারতকে কিছু একটা দেওয়া হতো, আলটিমেটলি আবার চীনকে তখন আরেকটা প্রজেক্টে ইনভলভ করা হতো, এই ধরনের একটা প্রক্রিয়া ছিল। এখন সেরকমই একটা প্রক্রিয়ার মধ্যে আছি এবং আমেরিকার সাথে একটা চুক্তি হয়েছে, এখন চীনকেও কিছু দিচ্ছি, ভারতে যখন যাব আবার দেখবো একই রকম অবস্থা। ফলে আলটিমেটলি রাষ্ট্র ক্ষমতাকেন্দ্রিক কাঠামো থেকে আমাদেরকে আসলে বের হয়ে আসতে হবে। থ্যাংক ইউ জনাব অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু, জনাব হাসান মামুন, জনাব সাকিব, আমরা আপনাদের তিনজনকেই ধন্যবাদ দিচ্ছি। মানে এরকম একটা ব্যাপার হয়ে গেল যে জাপান পার্ট, ইন্ডিয়ান পার্ট বা ভূ রাজনীতি বলতে এখানে যেগুলো যেগুলো কনসার্ন, যেগুলো প্লেয়ার, তাদের সবার সাথে সবার ব্যাপারে আলোচনা করবার সময় আমি পেলাম না। তবু আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, এতক্ষণ মূল্যবান আলোচনা করেছেন। দর্শক, অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি এবং এমনভাবে যে যখন হাতে কোনো সময় নেই, অথচ সামনে সমস্যা, প্রশ্ন, চ্যালেঞ্জ অনেক বড়। আমরা মনে করি সমস্ত জিনিসগুলোকে ব্যালেন্স করে একটা সঠিক পথ ধরে বাংলাদেশ এগোতে পারবে। বর্তমান নেতৃত্ব অথবা ভবিষ্যতে যে নেতৃত্ব আসবে অথবা সামগ্রিকভাবে গণনেতৃত্ব মিলে, সমস্ত মানুষ মিলে এই চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।